সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, কালকে আমার আলোচনার এক পর্যায়ে মোবাইলের ত্রুটিগত ঝামেলার কারণে সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। আসলে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি শুধুমাত্র আমি নিজে শেখার জন্য, অন্য কাউকে শেখানোর জন্য নয়। আমি আমার আলোচনার মধ্যে শুধু এটাই জানানোর জন্য যে আপনারা যখন আমার চ্যানেলে বিভিন্ন কমেন্টস করবেন, সেই আলোকে হয়তো আমি আরও জানার জন্য আরও উৎসাহিত হয়ে যাব এবং আপনাদের জানানোর জন্য আরও হয়তো স্টাডি করব, যার কারণে আমি ওখান থেকে কিছু শিখতে পারবো। যাই হোক, আমি শুধুমাত্র শেখার জন্যই আপনাদের সামনে এসেছি। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে জমি কেনার আগে আপনার করণীয় কাজ কী। আসলে আমরা জমি কিনে পরবর্তীতে অনেক ঝামেলার সম্মুখীন হই। তো সেই ক্ষেত্রে আমরা কি করলে অন্তত এই ঝামেলা থেকে মুক্তি পাব? দেখুন সম্মানিত বন্ধুগণ, আমরা প্রথমেই যখন জমি কিনব, জমি কেনার সময় প্রথমেই আমরা যে বিষয়টা খেয়াল করব যে প্রথমে কাগজপত্রের যে বিষয়টা আসে, আপনি কাগজপত্রগুলো দেখে নেবেন। কাগজপত্র বলতে কোনটা? কাগজপত্র বলতে আমরা জানি বাংলাদেশে বর্তমান অবস্থা পর্যন্ত জরিপ হয়েছে 3টা। সেটি হচ্ছে একটা সিএস জরিপ, যেটা ব্রিটিশ আমলে হয়েছিল, পরে আর একটা পাকিস্তান আমলে হয়, সেটা হচ্ছে এসএ জরিপ। পরবর্তীতে বাংলাদেশ আমলে যেটা হয়েছে সেটাকে আরএস জরিপ বলে। আরএস জরিপের পরে বর্তমানে একটি জরিপ চলমান আছে। তো আমরা বর্তমানে 3টি অবস্থার লাস্ট অবস্থায় এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে আরএস জরিপে। তো আপনি সবসময় জমি কেনার পূর্বে চেষ্টা করবেন সিএস জরিপ থেকে ডকুমেন্টসগুলো দেখার। তো আপনি ডকুমেন্টসগুলো দেখলেন, তো ডকুমেন্টসগুলো দেখার একটা পর্যায়ে আপনি সরজমিনে যাবেন যে আমি যেই জমিটা কিনতে চাচ্ছি সেই জমিটা সরজমিনে কোথায়, আমি যেটুকু জমি কিনতে চাচ্ছি সেই জমিটুকু সরজমিনে আছে কি না। এখন যদি আপনি একটু এক্সাম্পল নিলাম আর কি, এক্সাম্পল দিচ্ছি যে আপনি যদি 5 শতক জমি কিনতে চান, সরজমিনে আপনি গিয়ে দেখবেন যে 5 শতক আছে কিনা। 5 শতক আছে, দ্যাটস ওকে। এবার আপনি দেখবেন ম্যাপে কি অবস্থা, ম্যাপে কি 5 শতক আছে। যদি 5 শতক থেকে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি 5 শতক না থাকে তাহলে আপনার চিন্তা ভাবনা হবে যে ম্যাপে যেই পরিমাণ জমিটুকু আছে, 5 শতকে যদি 4 শতক জমি ম্যাপে থাকে, আপনি 4 শতকে নিতে হবে। কারণ রেকর্ডে যেই পরিমাণ জমি আছে, ম্যাপে সেই পরিমাণ জমি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি না থাকে তো আপনি করবেন কি? আপনি তো টাকা দিয়ে সমস্যা কিনবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ম্যাপ পরিমাণের জমিটাই কিনতে হবে। আর যদি মনে হয় যে না, ম্যাপ সংশোধন করা যায়, আসলে আইন আছে, এসএস ম্যানুয়ালের 537 ধারায় লিপিবদ্ধ আছে, রেকর্ড যতটুকু আছে ঠিক সেইভাবে ম্যাপ অঙ্কিত হবে। ম্যাপ যদি অঙ্কিত না হয় তাহলে আপনি এই ধারাতে ম্যাপ সংশোধন করতে পারবেন। কিন্তু ম্যাপ সংশোধন করাটা প্রচুর জটিল একটা প্রসেস আর কি। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই দেখা যাচ্ছে, আপনি যখন ম্যাপ সংশোধনের জন্য আবেদনটা দাখিল করবেন, দাখিল করার পরে আপনার ওই মৌজায়, যে মৌজার জমি আপনি কিনবেন বা কিনছেন, ওই মৌজার সমস্ত ব্যক্তিকে আইন অনুযায়ী বা চারপাশের মানুষকে নোটিশ করা হয় কার জমি কম হলো বা কার জমি বেশি আছে। তখন যদি কেউ আপত্তি না দাখিল করে, আপত্তি দাখিল করলে তো সেটা হওয়ার আর অপশনই নেই। আর যদি আপত্তি না দাখিল করে তাহলে ম্যাপ সংশোধনের একটা অপশন থাকে এসএস ম্যানুয়াল অনুযায়ী, কিন্তু সেটা খুবই ডিফিকাল্ট, যেটা বললাম আর কি। যা হোক, তারপর আপনি আসবেন
সংশ্লিষ্ট তহসিল অফিস বা ভূমি অফিস যে এলাকায় যেটা বলে আর কি। তো এই ভূমি অফিসে আসার পরে আপনি দেখবেন জমি কোনোভাবে খাস খতিয়ানভুক্ত কিনা, জমি কোনোভাবে ভিপি জমি কিনা, ভিপি জমি হলে কতে মানে ক তফসিলভুক্ত না খ তফসিলভুক্ত, জমি কোনোভাবে পরিত্যক্ত সম্পত্তি কিনা, জমি অন্য কোনো সরকারি স্বার্থ আছে কিনা। তো এইগুলো আপনাকে খেয়াল করতে হবে। এখন প্রশ্ন আসে খাস জমি কি? খাস জমি বলতে সেটাই বোঝায় যেটা শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়ের অধীন যে সকল জমি, সেটাই হচ্ছে খাস জমি। এছাড়া খাস জমি আর কোনো কিছু নেই। অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি জমি আছে, যেমন বলতে পারেন শিক্ষা অফিস, রোডস অ্যান্ড হাইওয়ে, এই ধরনের বিভিন্ন অফিস আছে, অর্থাৎ সরকারের অন্য ডিপার্টমেন্টের জমি আর কি। তারপরে আসতে পারে ভিপি জমি। ভিপি জমি অর্থাৎ অনেক জায়গায় ভেস্টেড প্রপার্টি, আসলে ভিপি মানে হচ্ছে ভেস্টেড প্রপার্টি, আবার শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি। তো এখন প্রশ্নটি হচ্ছে ভিপি জমিটা কি? ভিপি জমিটা হচ্ছে যখন আমাদের বাংলাদেশ সৃজিত হওয়ার আগে পাকিস্তান আমলে যে সকল ব্যক্তিবর্গ এই দেশের সম্পত্তি ছেড়ে 1965 সালে 1965 সালের সেপ্টেম্বর মাসে 6 সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর থেকে শুরু করে 16ই ফেব্রুয়ারি 1969 সাল পর্যন্ত যারা এদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে চলে যায়, সে সকল সম্পত্তিকে পরবর্তীতে শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি বলে আইনে নিয়ে আসা হয়েছে। যেটা অর্পিত সম্পত্তি, অর্পিত প্রত্যর্পণ সম্পত্তির আইন 2001 অনুযায়ী এই সকল সম্পত্তিগুলো অর্পিত সম্পত্তি হিসাবে ব্যাখ্যায়িত করা হয়েছে। এই সকল সম্পত্তি কখনোই হস্তান্তর হবে না। তো সেই ক্ষেত্রে যদি কখনো হস্তান্তর হয়েও থাকে, সেগুলো বৈধতা হবে না। এ বিষয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আমি জাস্ট এখন সংজ্ঞায়িত করছি। আর দ্বিতীয়ত, পরিত্যক্ত সম্পত্তি কী? পরিত্যক্ত সম্পত্তি বলতে এটাই বোঝায় যে সকল সম্পত্তি 1971 সালের 25শে মার্চের পর থেকে যুদ্ধকালীন সময় পর্যন্ত, অর্থাৎ 1972 সাল বলা যায়, তো 1972 সাল পর্যন্ত যে সকল সম্পত্তির মালিক ছিল অবাঙালি অর্থাৎ বিহারি, এবং যে সকল সম্পত্তির মালিক ছিল যারা যুদ্ধ বিদ্রোহী কাজে লিপ্ত ছিল, অর্থাৎ বলা যায় রাজাকার। তৃতীয়ত, যে সকল সম্পত্তির কোনো মালিক ছিল না, এই সকল সম্পত্তিগুলোকে পরবর্তীতে অ্যাবান্ডন্ড প্রপার্টি বা এপি সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্ট অর্ডার 1972 সালে। তো সেই ক্ষেত্রে এই সকল সম্পত্তি কোনোভাবেই ক্রয় করা যাবে না। এছাড়া আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যেই সম্পত্তিগুলো কিনছেন, সেই সম্পত্তিটা কোনো সময়ে এসএ ম্যাপ বা আরএস ম্যাপ অনুযায়ী ম্যাপটা দেখবেন যে কোনো রাস্তার আলামত দেখা যায় কিনা, এবং এই জমির ভূমি উন্নয়ন কর অর্থাৎ খাজনা পরিশোধ সবসময় হয়েছে কিনা। সর্বোপরি আপনি সম্পত্তি হস্তান্তর আইন 1882 এবং রেজিস্ট্রি অ্যাক্ট 1908 অনুযায়ী আপনি যদি সকল তথ্য ঠিক থাকে, তখন আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে এই আপনার নামে দলিল করার পূর্বে অবশ্যই সম্পত্তি নিজের দখলে নিয়ে, মানে নিজে বুঝে নিয়ে আপনি দলিলটি করবেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ আলোচনা বেশি করলে আসলে কারো শোনার সেইভাবে সময় হয় না। তো সেই ক্ষেত্রে আমি আমার আলোচনাকে খুবই সংক্ষিপ্ত করে
শেষ করছি। তবে শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে এটাই বলছি যে আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে আমি পরবর্তীতে আশা করি ইনশাল্লাহ সবার উদ্দেশ্যে আমি আসলে নিজে শেখার জন্য এবং যতটুকু জানি আপনাদের মধ্যে আল্লাহর রহমতে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি আমার আলোচনাকে সবসময় টেনে নিয়ে যাব। আর আমার আলোচনার পর্যায়ে আরেকটু বলছি, যারা ল্যান্ড সম্বন্ধে জানতে চান, বিভিন্ন আইন সম্বন্ধে জানতে চান, আমি অবশ্যই বিভিন্ন আইন নিয়ে পরবর্তীতে আবারও আপনার সামনে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।